1757 সালের 23শে জুন মির্জাফরের বেইমানির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজদৌল্লা পরাজিত হয়েছিলেন। এরপর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটেছিল। এরপর আমরা আরো একটা ইতিহাস দেখেছি বিশ্বাসঘাতকতার, সেটা 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় 71-এর পর পাকিস্তানি শাসনের সূত্রপাত ঘটেছিল। এরপর তার ওই ধারাবাহিকতায় তাদের উত্তরসূরিরা, তাদের বীর্য থেকে জন্ম নেওয়া আরেক মির্জাফর, আরো এক মির্জাফর শ্রেণী 2024 সালের 5ই আগস্ট সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আরো একবার স্বাধীনতার 50 বছর পর এসে পাকিস্তানি শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে বর্তমান বাংলাদেশ। এবং এই বাংলাদেশে এই মুহূর্তে যারা করছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে পাকিস্তানের দূষর, পাকিস্তানের উত্তরসূরি। তাদের মধ্যে অন্যতম এক মির্জাফর, তার যে বিশ্বাসঘাতকতা, তার যে বেইমানি, সেটা আমার মনে হয় সেই 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে মির্জাফরের বিশ্বাসঘাতকতা, 1975-এর 15ই আগস্ট খন্দকার মুস্তাকের বিশ্বাসঘাতকতা, তাদেরকেও হার মানিয়েছে সেই 24-এর মির্জাফর, 24-এর রাজাকার, 24-এর খন্দকার মুস্তাক, সার্জিস আলম। একটা কথা বলেনি, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। সার্জিসের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাহলে তার বাবাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তার বাবাও তো স্বৈরাচারের দূষর। প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে যাবেন। সার্জিসের ব্যাপারে আরো একটা তথ্য দেই। সার্জিসের বাবা এবং মা বিয়ের পূর্বে পরকীয়ায় সম্পর্কে লিপ্ত হয়েছিল। পরকীয়া সম্পর্কের পরে বুঝে নিত অবৈধ সম্পর্কের কারণে সার্জিস পেটে আসে। এরপর গ্রামবাসী জোরপূর্বক ধরে সার্জিসের বাবা এবং মাকে বিয়ে দিয়েছিল। আক্ষরিক অর্থে সে একটা জারজ সন্তান। তো একটা জারজ সন্তান খন্দকার মুস্তাক হবে, মির্জাফর হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। সার্জিস বঙ্গবন্ধুকে নিয়ে যখন সে ছাত্রলীগের রাজনীতি করত, ডাকসুর রাজনীতি করত, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইনের কনিষ্ঠ ছোট ভাই ছিল, আস্থাভাজন স্নেহের ছোট ভাই ছিল, তখন সে বঙ্গবন্ধুকে নিয়ে কি বলতো দেখে নেওয়া যাক। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও, আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। নব্য মুস্তাকের মুখে বঙ্গবন্ধুকে নিয়ে কি ধরনের কথা বলেছে সেগুলো আমি বলতে চাচ্ছি না। আরো একটা ভিডিও দেখেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস। যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধু সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। এ ছিল 2024 সালের 5ই আগস্ট পূর্ববর্তী খন্দকার মুস্তাক, অর্থাৎ খন্দকার সার্জিস। এবার যখন ক্ষমতার শীর্ষস্থানে চলে গেল, ডক্টর ইউনূস ক্ষমতা নিল, সে যখন জাতীয় নেতা হয়ে গেল, তখন তার মুখে বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য, যে বিবৃতি, সেটাও একবার দেখে নেওয়া যাক। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। এই বাংলাদেশের সংবিধান, একটি দেশের সংবিধান তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে, এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো
তাদের ইচ্ছা মতো করে। আচ্ছা সার্জিস, বাংলাদেশকে বঙ্গবন্ধু কার কাছে ইজারা দিয়েছিল? 1971 সালেও তো মার্কিন যুক্তরাষ্ট্র তাকে আহ্বান জানিয়েছিল যে আপনি সেন্ট মার্টিন আইল্যান্ড আমাদেরকে দিয়ে দেন, আপনি এর বিনিময়ে স্বাধীনতা নেন। বঙ্গবন্ধু তো আতাত করে নাই, বঙ্গবন্ধু তো তাদের কথা শুনে নাই। বঙ্গবন্ধু নাকি সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধু 72-এর সংবিধান তাদের মধ্যে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে, তখন কি বিএনপি ছিল? তখন তো জামাত একটা নিষিদ্ধ, জামাত একটা নিষিদ্ধ ঘোষিত জামাত যুদ্ধাপরাধী। তখন জামাতের কথায় কি সংবিধান রচিত হইতো? তখন বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল, এবং তারাই বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশে। এই সার্বভৌমত্ব, মানচিত্র, ভূখণ্ড, পতাকা, জাতীয় সঙ্গীত সবকিছু আওয়ামী লীগের অবদান। তাহলে তুই কেমনে ভাবিস যে বঙ্গবন্ধুর বাইরে বা 72-এর সংবিধান আওয়ামী লীগের বাইরে গিয়ে স্বাধীন রচিত হবে? 72-এর সংবিধানের যে মূল ভিত্তিগুলো সেগুলো বঙ্গবন্ধুর আদর্শের বাইরে গিয়ে রচিত হবে? এটা কোনোভাবে সম্ভব? মানে কি বলবো, একে গালি দিলে পরে গালি কেউ আমার মনে হয় অপমান করা হবে। আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধু জাতীয় 4 নেতা সহ 400 জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধ উপদেষ্টা যে ফারুকী আজম এবং প্রেস সচিব, সে আবার বলেছে এটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে, তারা এগুলা বাতিল করে নাই। এগুলা যে বাতিল করেছিল তারা গতকাল, এটার প্রমাণ সহ আমি আরেকটা ভিডিও পোস্ট করব। সার্জিস টুকাই ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। এই স্ট্যাটাসের সারমর্মটা ছিল এরকম: মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমদ মাটি থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে? এ ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে, যার নামের উপর স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। আচ্ছা, মুক্তিযুদ্ধ করলে কি মাঠে থেকে মুক্তিযুদ্ধ করতে হবে? মুক্তিযুদ্ধ সংগঠন, সংগঠক, আড়াল থেকে রসদ সহায়তা করা, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় মোকাবেলা করা, ভারতবর্ষে শরণার্থীদের আশ্রয়ের ব্যাপারে সব ধরনের বন্দোবস্ত করে দেওয়া। মুক্তিযুদ্ধের ঘোষণাই করে দিল বঙ্গবন্ধু শেখ মুজিব। তাকে 25শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করে পাকিস্তান নিয়ে গেল। এরপর তাকে বিভিন্ন সময় বারবার মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু পাকিস্তানের শাসক, পাকিস্তানের সেনাবাহিনী এই সাহসটুকু পায় না যে শেখ মুজিবকে মেরে ফেললে এটা একটা মেসাকার হয়ে যাবে। অথচ এই তথাকথিত বাচ্চা সে কিনা বলে বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিল নিজের ইচ্ছায়। কত বড় ইতিহাস বিকৃতি, চিন্তা করা যায়? মানে রাজাকার দেখেছি ভাই, কথা শুনেছি, ইতিহাসে পড়েছি সেই মির্জাফর, সেই খন্দকার মুস্তাকদের ইতিহাস, কিন্তু আমাদের প্রজন্মে একজন খন্দকার মুস্তাককে আমরা দেখতে পাবো এটা আমি কখনোই কল্পনা করি নাই। তাও আবার 2025 সালে এসে, একবিংশ শতাব্দীতে এসে। ভাবা যায় ভাই? আপনারা ভাবতে পারতেছেন ও কত বড় ধৃষ্টতা দেখাচ্ছে, কত বড় দুঃসাহসিক কথা বলছে? ও কি ভেবেছে বাংলাদেশটা ওদের ইজারা দেওয়া হয়েছে? বাংলাদেশ কি ওদেরকে ইজারা দিয়েছে কেউ? ওরা কি জন ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে? বসে নাই। সবকিছুরই কিন্তু একটা শেষ থাকে। কিছু কথা বলি, সার্জিস আলম, তোমাকে নিয়ে ছোট ভাই, তোমাকে আমি অনেক আগে থেকে চিনি। তুমি একটা আপাদমস্তক বাটপার। তুমি 500 টাকার জন্য সাদ্দামের পিছে পিছে ঘুরতা, গাড়ির পিছে পিছে ঘুরতা। তুমি সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সিয়াম, সিয়ামের প্রোটোকল দিতে সিয়ামকে 500-1000 টাকার জন্য, এগুলো সবকিছু আমরা জানি। এখন আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছো, টাকার বিছানায় ঘুমাচ্ছ। এখন তোমার মুখ দিয়ে লম্বা লম্বা কথা বেরোচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে বাজে কটূক্তি করছো, শেখ হাসিনাকে নিয়ে নাম ধরে উচ্চবাচ্য বিনিময় করছো। এগুলার বিচার ভাই বিশ্বাস করেন হবে? আমি শুধু ভাবি, পৃথিবীতে রাষ্ট্রদ্রোহিতা এবং তার জাতির জনককে অসম্মান করা, অপমান করার যে শাস্তি কতটা ভয়াবহ হবে, এবং এই শাস্তি সার্জিস হাসনাতদের উপর কি ধরনের প্রভাব ফেলবে, আমি আপনাদেরকে বলে যাই আজকে। আপনারা আমার ভিডিওটা দেখে রাখবেন, মনে রাখবেন, স্মরণ রাখবেন। যদি বেঁচে থাকি কখনো, দেখে যাব জীবদ্দশায় এদেরকে পিটিয়ে মারবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ। এদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে মারবে, এদের বিবস্ত্র করে পিটিয়ে মারবে, এদের ছিন্ন বিচ্ছিন্ন দেহের বিভিন্ন অংশ রাস্তায় শেয়াল কুকুরে খাবে। আমি বলে দিলাম, এদের লাশ দাফন করার মতো পরিস্থিতি থাকবে না। এদের লাশের ওইরকম পরিস্থিতি থাকবে না যে লাশ হিসেবে কবরে দাফন করা হবে। বাংলাদেশের সাধারণ মানুষ করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের যে শক্তি, এরাই করবে। ধৃষ্টতা থাকা ভালো, কথা বলা ভালো, কিন্তু লাগাম থাকা উচিত কথার মধ্যে। তুই ভাব, তুই চিন্তা কর, তুই মনে মনে কল্পনা কর তোর কি হবে। দর্শক, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।